চলুন চলে যাই প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একটা ইমেল থেকে নেওয়া, এবং সেই ইমেলটি যেভাবে তিনি পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো আছেন রাসেল ভাই। শুরুতেই নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা, আমাদের এলাকার সবাই এ ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। এটা আজ থেকে প্রায় আনুমানিক 100 বছর আগে নির্মাণ করা হয়। বিগত কয়েক বছরের একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল, কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোকটি টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন, এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে যায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকত, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান, কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটির ছেলে, মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায়, এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি। এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন। বাড়ির 4 কোণায় 4টি তাবিজ পুঁতে, এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। স্ত্রী সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না, এবং সেই থেকে এখনো এটা একটা পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। স্টোরিটা কোথাকার? আপনার ভাই ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথাকার স্টোরি এটা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি রাসেল ভাই। আমাদের আজকে যে ঘটনাটি বলবো এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া নামক একটা গ্রামের ঘটনা। ওকে, আমরা চলে যাই ঘটনায়। সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি অনেক আগের 1930 থেকে 40 সালের মাঝামাঝি, মানে এই সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া, মানে সূত্রপাত আর কি এই সময় থেকে আর কি। ঘটনাটি এরকম যে ওই গ্রামেরই একজন লোক ভিন গ্রাম থেকে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। তো বিয়ে করে নিয়ে আসার পরে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, মানে সেটেল ম্যারেজ আর কি। তো স্বাভাবিকভাবে চলার পর ওনাদের একটা সন্তান হয়। আচ্ছা, সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর বা সর্বোচ্চ 5 বছর, ঠিক এরকম সময়, একদিন হঠাৎ মানে সকালবেলা দেখা যায় যে বাবা মার মাঝখানে শুয়েছিল সন্তানটি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়। মানে ওই বিছানাতেই সে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে কেউ কিছুই বুঝতে পারছে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিছুই নাই, কিন্তু কিভাবে মারা গেল কেউ মানে কিছুই বুঝতে পারলো না। তো গ্রাম দেশে অনেক কথা থাকে যে হয়তো জিনে মেরে ফেলেছে বা এই টাইপের অনেক কথা থাকে আর কি। ওনারা ওরকমই মনে করলেন আর কি। তো যাই হোক, ওনাদের আরো একটা সন্তান ছিল।
তার বয়স যখন ঠিক এই বয়সের কাছাকাছি আর কি, মানে 3 থেকে 5 বছরের মাঝামাঝি, ঠিক সেও একই ভাবে বাড়িতে মারা যায়। কিন্তু মৃত্যুর কারণ কেউ উদ্ঘাটন করতে পারছে না। ওই সময় অনেক ওঝা টোঝা নিয়ে আসা হয়েছে, কি ব্যাপার কি, তো ওঝারা কিছুই উদ্ঘাটন করতে পারে না যে কেন এটা হচ্ছে। তো এর অল্প মাসখানেক পর তারই প্রতিবেশী, মানে ওই বাড়ির যিনি আছেন আর কি, তো তারই প্রতিবেশী এসে বললেন যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, তো আমাদের ছোট দুটো বাচ্চাকে তো বাসায় রাখতে পারছি না, জায়গার সংকট, তো আমার এই 2 বাচ্চাকে আপনারা আপনাদের সাথে রাখুন আজকে রাতে। তো ওনারা রাজি হয়ে গেলেন। কেমন খেতো, একদম সহজ ব্যাপার আর কি, ওনার উপকার হলো। তো রাসেল ভাই, পরের দিন সকালবেলা ওই 2টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেমন ভাবে মানে ওই বাড়ির ওনাদের নিজেদের সন্তান মারা গেছিল, ঠিক একই রকম ভাবে ওই দুটো বাচ্চারও মৃতদেহ পাওয়া যায়, কিন্তু শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, মানে কিছুই না, একদম স্বাভাবিক আর কি, মানে স্বাভাবিকভাবে মারা গেছে এমন মনে হচ্ছে আর কি। তো যখন অন্যের সন্তান মারা গেল তাদের ঘরে, তখন এটা নিয়ে অনেক হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তারপরও একটা সময় এটা থেমে গেল। এই ঘটনার বছর খানেকের মধ্যে শুরু হলো আর একটা মানে সমস্যা। সেটা হলো ওই লোকটি যে মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন, মানে ওনার ওয়াইফ আর কি, তো ওই মহিলা যেই বাড়িতেই যেতেন বেড়ানোর জন্য বা কথা বলার জন্য গ্রামের, তো ওই বাড়িতে যদি কোনো 3 থেকে 5 বছর বয়সী কোনো শিশু সন্তান থাকে, দেখা যেত পরের দিন সেই শিশু সন্তানটা মারা গেছে। তো এটা যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওই মহিলা যেই বাড়িতেই যায় সেই বাড়িতে বাচ্চা মারা যায়, আচ্ছা, তখন সবাই বলল এই মহিলা হচ্ছে ডাইনি, মানে ডাইনি অপবাদ দেওয়া হলো তাকে। তখন গ্রামে একটা সালিশ বসানো, এর বিচার হবে, একে কি করা যায়, কারণ এর কারণে গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তার হাজবেন্ড আবার তাকে খুব ভালোবাসত, তখন বলে যে না, আমার স্ত্রীর এরকম মানে প্রমাণ ছাড়া এরকম কোন দোষারোপ করে তাকে গ্রাম থেকে বের করার এটা অন্যায়। তখন যেহেতু গ্রামের মানে যারা কর্তা ব্যক্তিরা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীতে তার হাজবেন্ড কথা বলে ফেলেছে, তখন বললো যে তোমার তার স্ত্রীর শাস্তি তোমাকেই নিতে হবে, এবং তাকে খুবই মানে লজ্জাজনক কিছু শাস্তি দেওয়া হয়। নিজের স্বামীর এই ধরনের লজ্জাজনক শাস্তি দেখে ওনার স্ত্রী মানে মানসিকভাবে এতটাই মানে আঘাতপ্রাপ্ত হন যে উনি পাগল হয়ে যান। আচ্ছা, কিন্তু উনি যখন পাগল হয়ে যান, অদ্ভুত ব্যাপার, উনি সবসময় কাঁথা জড়িয়ে থাকতেন শরীরে এবং মাথায়, এবং ওনার চেহারাটা বের করতেন না কোনো মানুষের সামনে, চুপচাপ থাকতেন, কাঁথা জড়িয়ে থাকতেন। আচ্ছা, এইভাবে সপ্তাহখানেক পার হওয়ার পর হঠাৎ একদিন উনি নিরুদ্দেশ হয়ে যান। ওই মহিলা, ওনাকে পাওয়া যায় না, মানে একদমই পাওয়া যাচ্ছে না। এরকম চলে গেল অনেক দিন, প্রায় 1 যুগ 12 বছর, মানে এইভাবে চলে গেল। এবং ওনার হাজবেন্ডও এর মাঝখানে আর কখনো বিয়ে করেন নাই, উনি ওইভাবে ছিলেন। তো ওই মহিলার যে দেবর আর কি, মানে ওনার হাজবেন্ডের ছোট ভাই, তো উনি আবার ব্যবসা করতেন, কারণ তৎকালীন সময় তো এইভাবে এরকম রাস্তাঘাট ছিল না, তখন ওই নদী পথেই মানে বিজনেস করতেন আর কি। তো উনি নৌকা নিয়ে গিয়েছিলেন ওই সময় পাবনার ঈশ্বরদীতে। আচ্ছা, তো ঈশ্বরদীতে উনি ব্যবসার কাজে যাওয়ার পরে ঈশ্বরদী বাজারে গিয়ে হঠাৎ করে দেখলেন যে কিছু লোক মানে একজন ব্যক্তিকে খুব বেদম মানে মারছে আর কি, প্রহার করছে লাঠি দিয়ে। এবং উনি দূর থেকে শুনলেন যে সেই ভিতর থেকে যে আর্তনাদটা শোনা যাচ্ছে একটা মহিলার আর্তনাদ। তো উনি চিন্তা করলেন যে মহিলাকে কেন মারছে, একটু কাছে গিয়ে দেখি। তো উনি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখেন ওই মহিলাটি অন্য কেউ নয়, ওনার সেই ভাবি, 1 যুগ আগে হারিয়ে যাওয়া ওনার সেই ভাবিটি। তখন সবাইকে থামালেন, বলে যে উনি পরিচিত আত্মীয়, উনি অনেক আগে হারিয়ে গিয়েছিলেন, তো ওনাকে মারছেন কেন? সবার একই অভিযোগ যে ওই মহিলা নতুন এসেছে এই এলাকায়, যেই বাড়িতেই যায় সে বাড়ির বাচ্চা মারা যায়। আচ্ছা, তো উনি ওনার কারণে অনেক বাচ্চা মারা গেছে, তো ইনি হচ্ছেন খুবই খারাপ একজন মহিলা, আমরা ওকে মেরেই ফেলবো, মানে পিটিয়ে মেরে ফেলবো। আচ্ছা, তখন বলেন না, ইনি ভালো, উনি এরকম হারিয়ে গিয়েছিলেন, ওর বাচ্চা অন্য কারণে মারা যাচ্ছে, এই মানে 7-5 বুঝ দিয়ে ওই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে একটা ব্যাপার আসল ভাই, যে উনি কোনো বাসায় বাচ্চা থাকলে, মানে যদি ওই বাসায় বাচ্চা থেকে বাচ্চা মারা যেত, কিন্তু উনি যদি খাবারের মানে ক্ষুধার তাড়নায় যদি এমন কোনো বাড়িতে যেতেন যে বাড়িতে কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি, ওই নিঃসন্তান দম্পতির আবার সন্তান হতো। তো যার কারণে দেখা যাচ্ছে ওই যে নিঃসন্তান দম্পতি ওনাকে আবার ভালো জানতেন, ওনারাই খাবার টাবার দিতেন আর কি তাকে। তো এই মানে টোটাল বিপরীত একটা ঘটনা, যে উনি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে উল্টা হতো আর কি, উল্টা হতো। তো ওনাকে যখন আবার মানে কালুখালীতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর ওনাকে ট্রিটমেন্ট করা হয়, তো ট্রিটমেন্টও সুস্থ হচ্ছেন না। তো যাই হোক, তো একদিন মানে কোন গ্রাম থেকে একটা খুব বড় তান্ত্রিক গোছের বা এই টাইপের আর কি একজন লোক আসেন, এসে ওনাকে দেখেই বলেন যে একে তো এই মহিলা তো স্বাভাবিক নয়, এর উপরে মানে ভয়ঙ্কর কোন একটা কিছুর আসর আছে, যে ভয়ঙ্কর কিছুটাও মানে ভয়ঙ্করদের মধ্যেও ভয়ঙ্কর,
এটা এর সাথে আছে। তো একে এর থেকে তাড়াতে হবে, তা না হলে এর দ্বারা অনেক লোক মারা যাবে, বহু বাচ্চা মারা যাবে। তখন এটা কিভাবে করা যায়, কারণ এর আগে অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ ওনার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে, কিন্তু উনি এসে এটা ফাইন্ড আউট করেন। তখন উনি ওনার কিছু নির্দিষ্ট রিচুয়াল করে যে ওই মহিলার সাথে যে আছে তাকে মানে রাত্রে হাজির করা হয়। হাজির করা হলে তাকে বলা হয় যে তুমি এত বাচ্চাদেরকে কেন হত্যা করছো? তখন সে বলে যে এই মহিলাকে আমার ভালো লাগে, কিন্তু এর কোনো সন্তান আমি হতে দেব না, এবং এ যদি কোনো বাচ্চাদের দিকে মানে তাকায়, মানে মায়ার দৃষ্টিতে তাকায়, সেই বাচ্চাকে আমি বাঁচতে দিব না, এই কারণে আমি এই বাচ্চাদেরকে হত্যা করছি। আচ্ছা। তখন ওই তান্ত্রিক বলে যে তুমি একে ছেড়ে চলে যাও। আচ্ছা। তখন সে আবার বলে যে না, আমি যাব না। তো বহু ভয় ভীতি দেখানোর পরে বলে যে ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা শর্ত, যে এই মহিলার যদি আবার একটা সন্তান হয় ওই সন্তানকে আমি হত্যা করব, তারপরেই আমি যাব। আচ্ছা। তখন এই প্রস্তাবে তো কেউ রাজি হয় না। তখন ওই তান্ত্রিক তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই খারাপ যেই চিন্তা বা যেটাই থাকুক ওটাকে আটক করে মানে সেটাকে কোনো একটা জায়গায় নিষ্ক্রিয় করে দেন আর কি। এরপরে মানে রাতারাতি উনি, যিনি এক যুগ ধরে পাগল, রাতারাতি উনি ভালো হয়ে যান। আচ্ছা। উনি স্বাভাবিকভাবে ঘর সংসার করা শুরু করেন, একদম স্বাভাবিক হয়ে যান, যে উনি কোনো বাচ্চার দিকে তাকালেও আর লোক মারা যাচ্ছে না এরকম। তো এইখানে রাসেল ভাই তখন আবার ওই গ্রামে আবার অন্য ধরনের একটা ব্যাপার করতে থাকেন। সেটা হলো ওই গ্রামে মানে কিছু লোক মানে মানে ওনারা রাতের বেলা বিশেষ করে ঘরের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা আছে সাথে, ওনারা দেখতেন যে যেমন পর্দার ওই পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, হালকা আলোতে বোঝা যায়, ছায়া দেখা যায়। তো দেখতেন যে ওনাদের ঘরের কোনো পর্দা বা কোনো একটা জায়গায় এরকম একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সেটা নারী বেশি, মানে নারীর মতো দেখা যায় আর কি, এরকম একটা এবং ওই হাজবেন্ড ওয়াইফ পাশে শুয়ে থাকলে একজন আরেকজনের চেহারা মানে ভয়ঙ্কর আকৃতিতে দেখতেন। আচ্ছা। দুইজনের চেহারা ভয়ঙ্কর আকৃতিতে দেখছে, স্বাভাবিক অবস্থায় নাই, স্বাভাবিক না এরকম দেখছেন। তখন লোকজন বলা শুরু করে যে ওই ডাইনি মহিলা যেহেতু গ্রামে ঢুকেছে, ওই রাতের বেলা এই ধরনের ঘটনাগুলা মানে ঘটাচ্ছে। এবং আসল ভাই ওই বাড়িতে কিন্তু ওই রাত্রে যখন মানুষ দেখতো তার সাথে সন্তান থাকলে সে ওই সকালে মারা যেত, মানে আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো যে মহিলা ওই বাড়িতে যায় না কিন্তু অন্য কোনো কারণে মানে বাচ্চা মারা যাচ্ছে। তখন এই ঘটনা কিছুদিন চলতে থাকলো, তারপর আবার এটাও থেমে যায়। কেন থামলো এটা কেউ জানে না। কে ছিল ওই ছায়া মূর্তি, কেন দুইজন একে অন্যকে দেখছে রাতের বেলা হঠাৎ করে এরকম ভয়ঙ্কর আকৃতিতে, এটাও কেউ জানে। হঠাৎ করে থেমে যায়। এরপর আর যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে ওই মহিলার একটি সন্তান হয়, যে মহিলাটার যে ডাইনি আখ্যা দেওয়া হয় এবং 12 বছর প্রায় পাগল ছিল, ওনার একটা সন্তান হয়। সন্তানের বয়স যখন 7 মাস, 7 মাস পর্যন্ত তার গ্রোথটা ঠিক ছিল, কিন্তু তারা ওই বাড়ির সবাই খেয়াল করলেন বাচ্চার বয়স 1.5 বছর, 2 বছর, 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 7 মাস বয়সে বাচ্চাটা যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে, সে বাড়েও না কমেও না, একই রকম, মানে চেহারার কোনো বয়সেরও কোনো ছাপ বাচ্চার চেহারায় পড়ছে না, শরীরে পড়ছে না। তো এরকম করে রাসেল ভাই 55 বছর ওই 7 মাস বয়সী বাচ্চা 55 বছর একই রকম ছিল। আচ্ছা। ওই মহিলা মানে বৃদ্ধ হয়ে গেছে, তার অন্য সন্তান হয়েছে, তারা মারা যায় নাই, তারা বড় হয়েছে, তারা বিবাহ শাদী করেছে, তাদের সন্তান হয়েছে। ওই ছোট্ট ওই 7 মাস বয়সীকে তারাও লালন পালন করেছে। এই মানে 2000 হয়তো বা 3-4 সাল বা এই টাইপের কোন একটা সময়ে ওই 7 মাস বয়সী ওই বাচ্চাটা মারা যায়। আচ্ছা। তো এই যে বাচ্চাটা বড় হলো না, ছোট থাকলো, ওইরকমই থেকে গেল, এইটার কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। এটা ওই এলাকায় সবাই জানেন। হ্যাঁ, এটা ওই এলাকায় সবাই জানেন। আর ওই মহিলার যিনি হাজবেন্ড ছিলেন, যখন ওই মহিলা ভালো হয়ে গেলেন, সমস্যা শুরু হলো ওই হাজবেন্ডের সাথে। সেটা হলো দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘরের দরজা বন্ধ, কিন্তু ওনার হাজবেন্ড বাড়িতে নেই। আচ্ছা। কোথায় গেল, মানে সারা গ্রামে নাই, কোথাও নাই। 3-4 মাস পর হঠাৎ মানে খবর পাওয়া গেল ওনার হাজবেন্ডকে পাওয়া গেছে কোথায়, সিলেট। কোথায় পাওয়া গেছে, চট্টগ্রামে। কোথায় পাওয়া গেছে, রাজশাহীতে। তো ওনার হাজবেন্ড কে যখন বাড়িতে মানে নিয়ে আসা হয়, তখন ওনার হাজবেন্ড বলেন যে হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আমি এখানে কেন। উনিও মানসিক ভাবে জিজ্ঞেস করলেন যে আশেপাশের লোকের কাছে যে আমি এখন কোথায়, বলে আপনি তো এখন সিলেটে। তো আমার বাড়িতে অমুকখানে, এখানে কিভাবে চলে আসলাম। তখন ওখানকার লোকজনই ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। উনিও যতদিন জীবিত ছিলেন ঠিক এইভাবে উধাও হয়ে যেতেন। কিন্তু সর্বশেষ যখন উনি উধাও হয়ে যান, তাও আজ থেকে কমপক্ষে 30-40 বছর আগে, যখন শেষ পর্যন্ত উধাও হয়ে যান, পরে আর উনি যে কোথায় গেছেন আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, উনি আদৌ জীবিত আছেন কিনা। কিন্তু এই যে ঘটনাটা কেন হলো, ওই গ্রামে
রাতের অন্ধকারে এই যে একজন পাশাপাশি শুয়ে আছে, একজন আরেকজনকে ভয়ঙ্কর আকৃতি দেখতো, একটা ছায়া মূর্তি দেখতো, বাংলা মারা যেত। এটা আবার কে করছে? হ্যাঁ, ওই বাচ্চাটি কেন 7 মাস বয়স থেকে আর বড় হয়নি, 55 বছর একই রকম ছিল? এটা খুব অদ্ভুত ব্যাপার। এইটার কোনো মানে ব্যাখ্যা বা এটার কোনো এই আজও পাওয়া যায় নাই। ওই এলাকায় এটা খুবই একটা পরিচিত ঘটনা আর কি, আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। রাসেল ভাই সালাম নিবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারিনি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যে কাহিনীটা শেয়ার করব তা আমার লাইফের প্রথম ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। সঙ্গত কারণে আমার আশা হবে না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কুরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজোখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন 7 তলা। মসজিদ ও মাদ্রাসা যাই হোক, ঘটনায় যাওয়া যাক। হেফজোখানায় যারা হাফিজি পড়ে তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কুরআন শরীফ মুখস্থ করে থাকে, এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময়, নামাজের সময় আগেই হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগেই উঠে পড়াটা আরো ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কুরআন পড়ার জন্য। বলে রাখা ভালো তখন মানে 2004-এর দিকে ওই মাদ্রাসায় 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল, এবং সাথে মসজিদের কাজও 2য় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিকমতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে, যাক আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই এবং সকল মুসল্লিদের সাথে। বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয় আমি ওপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু তোমার কত পারা পর্যন্ত কুরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পারা পর্যন্ত কুরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যা আমি কখনোই দেখিনি। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি, 2য় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন। আর তখনই মসজিদের 2য় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল, আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম, এবং তিনি 2য় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর এই মাত্র ফজরের নামাজ আদায় করলাম, আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজান দিতে নিচে নামব, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিচতলায় গিয়ে দেখি যে
একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদেই ঘন অন্ধকার। আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতরেও এরপরে মজদিন সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যাই আমাকে, এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছ তারা মানুষ ছিল না, তারা জিন ছিল, এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগে এই জিনেরা জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। যদি পড়ে শোনান তবে খুশি হব, এবং এটা আমার শুধু বলবো যে আরো একটা বাস্তবতা আমার জীবনে লুকিয়ে থাকবে যদি না পড়া হয়। ভূত এফএমকে ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম, এবং আমরা এরকম কাহিনী অনেকেই শুনি যে অনেক মসজিদে এরকম অনেকেই আমাদের লিখে পাঠান যে জিনেরা নামাজ পড়েন, এবং অনেকেই সেটা দেখেন। এরকম অনেক অভিজ্ঞতা আমরা পাই, এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আজকেও যেটা যিনি একজন কোরআন শিক্ষা করছিলেন তার লাইফে এরকম ঘটনা ঘটেছে, এবং একদম সামনাসামনি দেখেছেন। এরকম না যে সালাম ফিরিয়ে দেখেছেন যে কেউ নেই, তিনি যেখানে যেটা দেখেছেন নামাজ শেষ করার পরে তার সাথে কথাও বলেছেন। এরকম একটা ব্যাপার তার সাথে তার জীবনে ঘটে গেছে। হ্যাঁ, তো সেরকম একটা মুহূর্তে আপনার কাছে একটা ঘটনা শুনি আমরা। কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে প্লিজ বলবেন। ভাই, এটা ইন্ডিয়ার নৈনিতালের, এটা হচ্ছে ইন্ডিয়ার নৈনিতালের ঘটনা। আচ্ছা, আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী। তো ওর বোন এক সময় আপনার নৈনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয়, এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, তো শুরু করি। জি প্লিজ প্লিজ। আচ্ছা, তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি। উনি গিয়েছিলেন ভারতের নৈনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টে সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি। মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি, এলাকাটা এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে আর কি তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে। সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে, এবং she has to leave from her। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে যে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, সেই মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান দিয়ে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওই কল যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চান আর কি, স্কুটারটা যেতে চান আর। আচ্ছা। তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে। হেঁটে আস্তে আস্তে একটা বাঁকের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঁকের মধ্যে পাশে যে ঝোপ, মানে কিছু একটা নড়ছে। আচ্ছা। এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে। আচ্ছা। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে ওই মাঠের মতো আর কি। ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা। হ্যাঁ, এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা। এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে, এবং চুল তার মাথা ভর্তি চুল, খুশকো
এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবে সে স্ট্রাক্ট হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে ওখানকার লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর, এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেম গুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়া ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিসফিস করে কে কথা বলতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে এই যে এটা উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিসফিস কথা খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিসফিস করে তাকে কিছু বলছে, এবং ফিসফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট অস্পষ্ট কথা, এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোনো এরকম কিছু। এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে, এবং তার জ্বর চলে আসে, এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পর এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো। আচ্ছা, তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাও মানে পাশের জন তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মুখ দিয়ে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে। আচ্ছা, সেটা কেউ বুঝতে পারে না, এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে, এটা কি একা একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, তারা আশেপাশে থাকে, এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়, ঠিক আছে। তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা ওই তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে, এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন গান আনে, বাবা মা এসে তখন দেখে যে তো প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটু চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা, তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা, তো সে এসে একটা রিচুয়াল এরকম করে, সে বলে দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী, হ্যাঁ, ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে তো বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল, এবং তাকে সে চুজ করছে, তো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলির মানুষ খুব টেন্স হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না, তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে, বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে, আসলে মেডিকেল ট্রিটমেন্ট, আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না। বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া, এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন। আচ্ছা, তো বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্টে ওরকম থাকলে দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তার কিছু মানে এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে যে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশের লোকাল ট্রিটমেন্ট আছে, বাংলাদেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে, বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরম ভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষা কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে, এবং সে মাঝে মাঝে সেই অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে। আচ্ছা, থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে, বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মিলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যায় সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন, এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা রুকেয়া, মানে আপনার
ছাড়ানো, জিন চাড়ানো জিনিস উনি আবেদন করেন। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, সুপার ন্যাচারাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যে এরকম, বাট সে এটাও বলছে যাত্রা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্টু দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, সেই রুকে আর তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। আচ্ছা, এবং যেই দিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে এসে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুইজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সারসাইজ যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথেই সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা, উঠে এসে প্রথমে লাঠি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিছে এবং গালাগালি শুরু করলো তার ওই দরবেশকে ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি বসেন, সেই গেটের বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক ওই স্টোরি গুলা কিন্তু বলা শুরু করছে আসল ভাই। সেই মেয়েটা যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পার্সন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না। আচ্ছা, আমি ওকে ছেড়ে যাব না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে তোয়া বা ওনার যে প্রসিজার গুলো বিভিন্ন ভাবে কথা বলে, এগুলোর বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের। আমাদের রুকিয়া যেটা বলে, এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজ সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিনগুলা বা যে এন্টিটিস গুলা আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, তো এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়াতের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ, উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা, সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে এই জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট খুব কম বয়সে, অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভেতরে আছে রাসেলকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়, আবারও চলে যাব আফনান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য। চলে শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, একবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, বন্ধু রিসার্চের সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলে রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। আচ্ছা, এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল, উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। উনি বললেন যে ঠিক আছে, আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো, জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন, কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড,
কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পায় নাই কেউ। আচ্ছা। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কেউ বলতে পারে না, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাজে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। বলেছিলেন যে তুমি ভোরবেলা চলে এসো, তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন, যার পর ডাকাডাকি করলেন, দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমি রকিং চেয়ারের উপর বসলাম, রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করেন ঠিক আছে। তো বলছে তাহলে তুমিও আসো আমার সাথে। উনি আবার বললেন না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল, তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দেয়া মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয় এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত হয় নাই কখনো, আসলে কি ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাবো আহমেদ বাবুর কাছে আমাদের পরবর্তী স্টোরি শোনার জন্য। একটা হসপিটাল স্টোরি, রাইট? ওকে, হ্যাঁ, এটা হসপিটালের স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাঁ, আমরা মানে ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত অবশ্যই, কারণ আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি তাদের সবাইকে স্মরণ করা উচিত। ওকে রাসেল ভাই, এটা একটা হসপিটালের কাহিনী। যিনি বলেছেন তিনি এখন বৃদ্ধ, সম্ভবত বা আমাদের দেশ স্বাধীনের সময়কাল বা তারও আগের কাহিনী, কোন একটা সময় আর কি, বেশ পুরনো।
তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না। কিন্তু ওনার কোন একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস গঠিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় ঢাকারই একটা কোনো হাসপাতাল, এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো ওই সময় আসলে লোকেশনটা বলা ঠিক না। ওকে, এনিওয়েজ সামওয়্যার। তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় দেন, তখন যদিও তখনকার আপনার দেখা যেত যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফেস করেন। ওই সময় ওনার থাকতে হবে কিছুদিন, কেবিন ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক মানে তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার আসল ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেড, 4টা বেডে 3টাই খালি। আচ্ছা, এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে মানে সিটই নেই, কিন্তু পরে দেখা গেলো 4টাই খালি। আচ্ছা, তো ওখানে দেওয়া হয়। তো উনি একটু আশ্চর্য হন যে কি ব্যাপার, এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের এসে। যাই হোক, ওখানে ভর্তি অবস্থা থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন। বেচারা আসলে তখন থেকে আসলে উনি আসলে একটু একলাই মানুষ আর কি, মানে খুব একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ না যে অনেক মানুষ ওনাকে ঘিরে থাকে। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন। রাতে খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে দিয়ে শুয়েছেন। রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে। একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা মানে ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল। বাকি লাইট দুটা ছিল টিউব লাইট নাকি, নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আছেন, ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পরপর কাশি আসে। একটা সময় যখন ওনার তন্দ্রা আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইটটা ছিল তখনকার সময়কার ফিলামেন্টের বাল্ব আর কি, মানে পিট করতে 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 ঠাস করে লাইটটা নিভে গেল, কেটে গেল। আর লাইক পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। এবং এই অন্ধকারটা যখন চোখটা সহ্য হয়ে আসল না, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনের যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসা, মানে অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে। এবং উনি খেয়াল করলো আস্তে আস্তে যে বাকি 3টা বেডেই মানুষ আছে, এবং মানে ইটস লাইক শুয়ে আছে, সামনের জন বসে আছে এরকম। তো উনি চিন্তা অন্ধকারে এগুলো মানুষ আসলো কেমন, এবং উনি মানুষের ঠিক বুঝতেছেন, মানে প্রেজেন্সটা বুঝছেন যে মানুষ আছে এখানে। এবং মানে খুবই সে মানে হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটু আগে মানুষ ছিল, লাইট নিবলে মানুষ আসলো কেবে, এবং তার গা কাটা দিয়ে উঠছে। ঠিক আছে, এবং একটা সময় দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়তেছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসলো। এসে ওনাকে কিছুটা ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা, এবং এই ভদ্রলোক তখন এত ভয় পেয়েছে বলার মতো না, সে মনে করেন যে বিছানা থেকে সে পড়ে গেছে পড়ায়, যে মানে সামথিং ইজ গোয়িং অন হিয়ার, কি ব্যাপারটা। এবং সে বিছানা থেকে পড়ে যায়, সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে। বের হয়ে যায়, দেখতেছে যে পুরো করিডোরটাই ফাঁকা, করিডোরে কোনো মানুষ নেই। উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে মানে কোনো মতে আসছে নিচে, এসে ওখানে ওয়ার্ডকে বলতেছে, তোমরা আমাকে কোন ওয়ার্ডে দিচ্ছে, এখানে মানুষ আছে আমাকে কেন। ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না। তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে আছে দায়িত্বে যে থাকে তাকে দেখা দেওয়ার জন্য বলছে। আচ্ছা, এর মধ্যে একজন আসছে, এসে বলছে কি হয়েছে, বলছে যে আমি ওয়ার্ডে দিচ্ছ, সেখানে মানুষ আছে, আমি এখানে যে আমাকে বিছনা থেকে উঠাই দিচ্ছি। ওই লোক কোনো কথা না বলছে, আপনি আমার সাথে আসেন। আসছে, এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আরেকটা লাগা দাও। তো ওই সাথে যে স্ট্যান্স সে এসে লাইট লাগাই দিচ্ছে, একটা লাইট লাগাতে কেউ নাই ওখানে। এবং ওনার বিছানাটা আছে, বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্ল্যাট করা, মানে সুন্দর করে আপনার বিছানা, মানে টাইট কভার শিট থাকে সেরকম। ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকম ভাবেই আছে। তো উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে। তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখান দ্বারা লাইটটা নিভাও না। বলছে যে না, লাইট দুটো নিভাইতেই হবে, আমাদের হাসপাতালের রুলস, লাইট নিভাইতে হবে, এরকম ই করে না। সে অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি, আচ্ছা মানে আমার এরকম কি দেখছি আমি। তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছিল এবং সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এই রুমটাতে। সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এবং প্রায় হাসপাতালের মানুষ এখানে এসে দেখে, হাসপাতালের মানুষ এখানে এসে দেখে যেখানে এসে কেউ আছে। আচ্ছা, মনে হয় যে কেউ থাকতেছে, কেউ মানে নড়তেছে,
বা কেউ হাঁটাচলা করতেছে। আচ্ছা। এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না, রোগী রাতে ভয় পায় এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে যায় রুমে। মাই গড। এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস করে মানে চেঞ্জ করে লাগাইতে পারছে এখানে। এবং ওই লোক পরদিনই তার আত্মীয় থেকে বলে যে আমি এইখানে থাকবো না, আমার অন্য কোথাও পাঠাও। খুবই স্বাভাবিক, নাহলে এরকম অবস্থা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাব এবং আমাদের সঙ্গে রয়েছেন ফারনান, এবং ফারনান চমৎকার ঘটনা বলেন। এবং লাস্ট টাইম তিনি যখন এসেছিলেন তখন একটা স্টোরি তার বাকি ছিল, তারপর আজকে নতুন একটা স্টোরি হয়। তিনি আমি জানি না যে জানি না তিনি কি ঠিক করেছেন, বাট আমরা শুনবো তার কাছে একটা স্টোরি, সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি। তো চলুন শুনে আসি ফারনানের নতুন স্টোরি। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের পুরান ঢাকা, আমাদের নিজেদের বাসার একটা ঘটনা। বাহ, চমৎকার চমৎকার, অনেকদিন পরে বাসার ঘটনা শুনছি। লাইক হ্যাঁ, সেটাই, মানে আমি নিজেও একটু সারপ্রাইজ। কিছুদিন আগে এই ঘটনাটা আমার মানে শুনি আমি। তো আমাদের বাসার ঘটনা কিন্তু ভূতে ফিল্মে এর আগে আমি অনেক বলেছিলাম আমি। তো আমাদের বাসা ছিল অনেক পুরনো, পরে আমরা সেটা এখন কনস্ট্রাকশন করে নিউ একটা বিল্ডিং হচ্ছে ওখানে। তো বেশ কিছুদিন আগে, সপ্তাহ নিয়ে গেছে, তো বাসার কাজ দেখার জন্য প্রায় প্রতিনিয়ত বাসায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাসার যে ম্যানেজার, যে কিনা সবকিছু দেখাশোনা করেন, তো উনি একতলায় বসেন, সব মানে কাজটা উনি করেন, দেখেন সবকিছু। তো উনি প্রায় আমাদের বাসায় কনস্ট্রাকশন হওয়া অবস্থায় প্রায় 1 বছর ধরে উনি ওখানেই থাকেন, দোতলায় থাকেন। আর পুরো বাসাটা কিন্তু খালি থাকে। এখন মোটামুটি আল্লাহর রহমতে 9 তলা পর্যন্ত হয়ে গেছে। তো পুরো ফ্লোর সবই খালি, যেহেতু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। কিন্তু ম্যানেজার সাহেব কিন্তু দোতলায় থাকেন, একাই থাকেন পুরো বাসাটায়। তো উনি একদিন আমি যখন সপ্তাহখানিক আগে বাসায় গেলাম কাজ দেখার জন্য, উনি আমাকে বললো যে মানে তুমি একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা বলেন। বলে যে তোমাদের বাসায় কি কোনো প্রবলেম আছে? আমি বললাম যে আমাদের বাসায় প্রবলেম তো বললাম ছোটবেলা অনেক ঘটনাই শুনছি, আমি হালকা বললে অনেক কিছু মানে ফিলিংস মানে বুঝতে পারছি যে কিছু ছিল, কিন্তু ওরকম কিছু দেখিনি আর কি আমি নিজেও। তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে না, আসলে কিছু সমস্যা আছে, কেননা আমি গত 1 বছর ধরে এখানে থাকি। যখন এই বিল্ডিংটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দোতলায় যখন সে থাকে, উনি বললো যে মানে আমি কিছু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখানে কিছু, যেটা আসলে তোমাদের বলতে হবে এখন। আমি বললাম যে আসলে ঘটনা কি? তো উনি বললো যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে উনি অনেক 5 ওয়াক্ত নামাজি, রাত্রে নামাজ পড়েন। যখন উনি আমাদের বাসার যে মেইন গেট সেগুলোকে ভালো মতো লক করে, দোতলায় উনি রুম আছে, ওখানে কমপ্লিট করা রুম, ওখানে সে থাকে রাত্রে। তো উনি যখন সবকিছু মানে একদম রাস্তার যে মেইন গেট এবং দোতলায় যে ঢোকার যে গেট সেটাও লক করে উনি ভেতরে ঘুমায়। তো উনি রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যান 12:30, 1টা, 1টা এরকম সময়টাতে, তো 2টার দিকে, তো একদিন সে বলে যে ফজরের ঠিক আগ দিয়ে মানে 2:30, 3টা এরকম একটা সময় মনে হচ্ছে যে একেবারে 9 তলা থেকে কেউ একজন নেমে আসলো, মানে সিঁড়ি বেয়ে নেমে আসে, হাঁটার শব্দ পাওয়া যায় রাতের বেলা। আর মেইন যে গেটটা দোতলায়, ওই গেটটাতে নক করে, এবং নক করে শুধু নকই করে না, এবং আমার আব্বুর ভয়েস নিয়ে ডাকে যে আনোয়ার সাহেব আপনি গেটটা খুলেন, আচ্ছা আমরা আসছি, গেটটা খুলেন, ঠিক আছে। তো এরকম মানে অনেক কাতর কণ্ঠে নাকি বলে যে গেটটা খুলেন বারবার। কিন্তু উনি চিন্তা করে যে এত রাত্রে কিভাবে আসলো, মানে আমার আব্বুর ভয়েস নিয়ে একবার বলছে। তারপরে নাকি বাসার যারা কনস্ট্রাকশন কাজ করতেছে আমাদের সাথে, ওনাদেরও কয়েকজন সুপরিচিত যারা আসেন রেগুলার, ওনাদের ভয়েস নিয়ে একবার বলছে যে গেটটা একটু খুলেন, মানে নক করতেছে গেটটা, বলছে গেটটা একটু খুলেন, মানে এমন মনে হবে যে কেউ একজন আসছে। আচ্ছা আচ্ছা। কিন্তু রাত 2টা 2:30 পর্যন্ত আসার কোনো প্রশ্নই ওঠে না। রাইট, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর কথা, আর যেটা হচ্ছে যে আমাদের মেইন গেটও তো লাগানো থাকে, আমরা যদি আসি বা আমরা তো ফোন করে আসবো এত রাত্রে একদম। তো উনি প্রথম একটু জিনিসটা নিয়ে চিন্তা করলো, পরে একবার নাকি উনি গেট খুলতে গেছে। তো গেট খুলতে যাওয়ার পর উনি নিজেই চিন্তা করছে যে না, গেটটা আমি আর খুলবো না, কেননা উনি যে সময়টা নামাজ পড়ে তখন এই সমস্যাটা হয় বারবার, ঠিক আছে। তো উনি চিন্তা করলো যেগুলো তাকে ডিস্টার্ব করার জন্য হয়তো বা কিছু একটা আসে। এবং উনি আমাকে বললো যে এই যে গেটটা যে নক হয় তার আগে মানে কোনো কিছু টেনে নিয়ে গেলে, কোনো বস্তা যদি টেনে নিয়ে যান, যেরকম একটা সাউন্ড হয় না সিঁড়ি ধাপ ধাপ করে, ওরকম সাউন্ড সে শুনতে পারে, তারপরেই এই নকটার শব্দ সে শুনে। আচ্ছা, ওটা কি আসে না আসে সে ওই গেটটা এখনো খুলেনি, এখনো সে জানে না যে কি আসে এক্স্যাক্টলি। তো উনি আমাকে এই ঘটনাটা বলে, এবং উনি যেটা বলে যে আমাকে, যে মনে হয় যে একেবারে উপরের ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে ওটা আসে, সবাই লিফটের পাশে যে মেন গেটটা আমাদের, ওখানে এসে নক করে, এবং আবার ওই বস্তার মতো একটা কি জানি সাউন্ডটা জেলে যাবার আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট, ওখানে চলে যায়। উনি বলে যে আমাকে যেটা বলছে যে উনি, যে ওনার কাছে যেটা মনে হয় যে ওই জিনিসটা সারা বছর বেসমেন্টের ভিতরে থাকে, নিচে।
বেসমেন্টের ভিতরে বেসমেন্টের ভিতরে। আচ্ছা। তো তখন আমি ওনার কাছে বললাম যে আচ্ছা এটা মানে এটা আসলে কি, আমি নিজেও একদিন থাকবো। আমি এটা চিন্তা করলাম যে আমি নিজে একদিন থাকি, কিন্তু আসলে আমি থাকিনি। আসলে ভাই থাকার সেই ইয়েটা হয়নি, সাহসটা হয়নি, সুযোগ হয়নি না সাহস হয়নি। সুযোগ সাহস মানে আল্লাহর উপর তো অবশ্যই আছে, কিন্তু সুযোগটা হয়নি আসলে। আচ্ছা। আর বাসায়ও যখন বলছি তখন বাসা থেকে বলছে যে কি দরকার থাকার, তো মানে দরকার নাই তো সব জিনিস। আচ্ছা, থাকতেই পারে এরকম অনেক কিছু, তাই না? খালি ডেফিনেটলি, হ্যাঁ সেটা অবশ্যই। ওনার এই কথা শোনার পর আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো এখন যদি থাকা সম্ভব একদিন থেকে দেখবো, আর নাইলে আমি দেখি কি করা যায়। তারপরে আমি যেটা চিন্তা করলাম যে মোটামুটি কাজ দেখার জন্য কিন্তু এই ঘটনার আগে আমি বেসমেন্টে গিয়েছি অনেকবার, কি অবস্থা কাজের দেখার জন্য। তো আমাদের পুরান ঢাকায় আবার বেসমেন্ট গুলা মানে ওই গাড়ি পার্কিং এর জন্য করা হয় না মেইনলি, ঠিক আছে? এইভাবে না, মানে রুম করা হয় কোনো গোডাউন ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে? জায়গা কম তো এই জন্য আর কি। তো ওখানে 7-8টা রুমের মতো আছে বেসমেন্টে। তো আমি প্রায় দেখি যে এই ঘটনার আগে আমি ওখানে গেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো আছে ভাই, যখন আমি বেসমেন্টের ভিতরে যাই ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। মাটির মানে নিচে গেলে তো একটু গরম লাগার কথা, তাই না? টেম্পারেচার বেশি হবে, কিন্তু আমার কাছে ঠান্ডা লাগে ওখানে গেলে। টেম্পারেচার ডিফারেন্ট মনে হয় যে উপর থেকে নিচে ঠান্ডা বেশি, সাফোকেশন আছে কিন্তু ঠান্ডাটা বেশি, এরকম মনে হয়। আর যখনই আমি ওখানে মানে আগে ঘটনার সময় আগে যেতাম, আমার একটা গুজবাম হইতো যে সঙ্গে সঙ্গে হ্যাঁ কিছু একটা মানে একটা মনে হয় যে একটা কিছু একটা আছে বা এরকম কিছু একটা, মানে কি আছে সেটা তো আর জানি না, মানে একটা ফিলিংস হয় অন্যরকম যে না এখানে কিছু একটা মানে কেমন জানি জায়গাটা। তো বেশিক্ষণ ওখানে স্টে করতে আপনার ইচ্ছা করবে না ওখানে গেলে। তো এই ঘটনাটা শোনার পরে আমি তার 2-1 দিন পরে আমি চিন্তা করছিলাম বেসমেন্টে আবার যাই, যেহেতু ওখানে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, লাইটও লাগানো নাই, কিছুই নাই, আমি আবার যাই মানে এই ঘটনাটা শোনার পরই। তো আমি যাওয়ার পরে মানে এক একটা রুম দেখলাম, টর্চ লাইট নিয়ে দেখলাম যে সব ঠিক আছে, ওখানে কিছু নাই, লোকটোকো নাই, ওখানে কাজ হচ্ছে না কোনো। তা আমি যেটা করলাম, না আমি তখন ফিল করিনি কিছু, বাট আমার তো ঘটনাটা আমার শুনছি যে বেসমেন্টে সে যেটা ফিল করে যে বেসমেন্টে নিয়ে রাখে, ওখানে থাকে সে রাতের বেলা ওই জিনিসটা। তো তখন আমি চিন্তা করলাম একটু ভয় ভয় কাজ করতেছে যে মানে কিছু না দেখে ফেলি আবার হঠাৎ করে দেখে ফেললে তো জিনিসটা মানে আনইউজুয়াল, কারণ এরকম হঠাৎ করে দেখিনি কখনো আসলে। তো তারপরে যেটা হলো যে আমি একটু নিজেই আর কি মানে একটু ফানের মতো যেটা বলতে পারেন যে হঠাৎ করে নিজের মধ্যে মনে হলো যে আমি একটা শীষ বাঁধে ওখানে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মানে আমার কিন্তু এটা মানে কোনো রেসপন্স পাইনি। কেননা এই গত 5-6 বছরের ভূতের ফিল্মের ঘটনা বলা, আপনাদের সাথে বিভিন্ন ট্যুরে মানে আমি গেছি বা ওর সাথে অনেক কিছু করছি, তো আমার জিনিসগুলো এখন আর ভয় লাগে না, ঠিক আছে, মজা লাগে। আমি দেখলাম যে দেখি কি কোনো রিপ্লাই আসে কিনা যদি কিছু থাকে। বিশেষ করে আসলে আমি জাস্ট একটা শীষ মানে ওখানে জাস্ট বাজালাম, তার ঠিক 5 থেকে 7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হবে, আমার ঠিক ডান কানে মনে হচ্ছে কেউ এসে ফু দিল, ঠিক আছে? কানে যদি ফু দিলে যেরকম লাগে না, একদম ডান কানে দিল। আমি তখনই আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি যে না ইটস ওকে, আমার এখানে মানে আমার আর কিছুই করার দরকার নেই, আমি যেটা বুঝার সেটা বুঝে ফেলছি। আমি জাস্ট চলে উপরে উঠে গেলাম। এখন আমি আর বেসমেন্টে যাইনি, এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমি আর যাইনি। তো ওই দিন আমি রিপ্লাইটা আসলে পেয়ে গেছি যে আসলে হয়তো বা কিছু একটা আছে। ম্যানেজার যেটা বলেছেন যেটা যে এরকম কিছু একটা উপর থেকে আসে, ছাদ থেকে আসার পর আস্তে আস্তে করে কিছু একটা মানে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হয়, বস্তা টস্তা বা কিছু টেনে নিয়ে গেলে, এবং সেটা বেসমেন্টে যে থেমে যায়, বেসমেন্টে যে টুকটাক সাউন্ডও সে পাই। তো এই কারণে আমি দেখলাম যে না আসলে কিছু একটা হইতে পারে। এই ছিল আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। এবং রেগুলার যেরকম চমৎকার ঘটনা আপনি বলেন, আজকে ঘটনাটা অসাধারণ একটা ঘটনা হয়েছে, এবং আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে ওইখানে গিয়ে আপনার মুড চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং আপনি অন্য একটা কিছু একটা করতে চেয়েছেন। মানে এটা খুব অদ্ভুত, কিন্তু মনে হচ্ছিল যে আমি একটা রিপ্লাই দেখি পাই কিনা, এরকম একটা রিপ্লাই মানে দেখি পাই কিনা। এবং আসলে আমি মানে এটা এখনো অবাক হয়ে আমি চিন্তা করি যে আমার কানে আসলে ফুটা দিল কোত্থেকে, মানে ওটা আসলো কোত্থেকে, সাফোকেশন, কোনো জানা নাই যে বাতাস আসবে, জাস্ট আমার কানে মনে হচ্ছে কেউ সামনে যেতে ফু দিল, তারপরে আমি মনে হলো যে আমার রিপ্লাইটা আমি পেয়ে গেছি, আমার আর এখানে কিছু করার দরকার নেই। এবং অনেক মানে আপনার এই বাসা নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে, সেটার প্রেক্ষিতে বলাই যায় যে এখানে আসলে কিছু একটা আছে, এবং আপনি মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি যদি করতে চান, যদি জানতে পারেন কোনো কিছু, প্লিজ আমাদের জানাবেন। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু আপনি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। কোথা থেকে এসেছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ। রবাদ রাসেল ভাই, আমি জিয়াউল ইসলাম ফার্মগেট থেকে এসেছি। লিসেনার্সদের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা। আমি আসলে অশরীরী বা ভূত প্রেতের আসলে বিশ্বাস করতাম না, আচ্ছা, এবং অনেক সময় ট্রাই করতাম যে দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা,
টাচ করা যায় কিনা এরকম ট্রাই করতাম মাঝে মধ্যে। তো এরকম কোনো কিছু টের পাইনি, কিন্তু গত বলবো মাস দেড়েক আগের কথা, এইটা আমার সাথে ঘটে গেল। আমি আমার প্রতিষ্ঠান থেকে সেমিনার নিতে গিয়েছিলাম পটুয়াখালীতে। আচ্ছা, আপনি জানেন রাসেল ভাই, ঢাকার চাইতে ঢাকার বাহিরে শীতটা একটু আগে আসে, ঢাকা তো আসেই না। তো হচ্ছে গিয়ে সেমিনার আমি যখন যাচ্ছিলাম, আমার ম্যানেজার আমাকে বললো যে স্যার আমাদের গেস্ট রুমে থাকবেন নাকি বাহিরে থাকবেন। আমি বললাম তুমি যেটা বেটার মনে করো। তখন সে বললো যে স্যার তাহলে আপনার জন্য একটা হোটেল ঠিক করি আমি। তো আমি বললাম ঠিক আছে। আমি 3টার দিকে সেমিনার শুরু করলাম, আর শীতের দিন তো সেমিনার শেষ করতে করতে 6টা বেজে গেছে। তো আমি খুবই ক্লান্ত ছিলাম। ক্লান্ত থাকার পর ম্যানেজারের সাথে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করতে করতে 9টা বেজে গেছে। রুমে ঢুকে গেলাম। রুমে গিয়ে আমি দেখলাম রুমের শেপটা মোটামুটি কি বলবো রাসেল ভাই, একটা খাট বসানো আছে, তার পাশে একটা আলনা কিছু নেই, একটা ওয়ার্ড্রোব। আমি ওয়ার্ড্রোব আগে খুঁজে দেখলাম কিছু আছে কিনা। এটা আমি প্রতিনিধিত্ব করি প্রত্যেকটা রুমে গিয়ে। আর একটা টিভি আছে পাশে, আর একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের আমি ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে 4 কোয়ার্টার পরে আমি ওয়াশরুমের ট্যাপ গুলো ঠিক ভালো মতো বন্ধ করলাম, এবং আমি আর্লি ঘুমাই, তো এটা আমার অভ্যাস। আচ্ছা, হচ্ছে ঘুমাতে চলে গেলাম। আই প্রবল 1:45 বা 1:30টার দিকে হঠাৎ কি একটা সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি টিভিটা চলছে। আচ্ছা, আমি প্রথমে ভয় না পেয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে ভাবলাম অনেক টিভিতে টাইম দেওয়া থাকে, ওই টাইমে অন হয়ে গেছে। আমি এটা আবার অফ করলাম। অফ করার পরে এখন এটা আসলে আমার ভেতর দিয়ে যাচ্ছিল না। আমি যদি চোখ বন্ধ করতে চাই, আমার মনে হচ্ছিল যে না, আসলে চোখ বন্ধ করলে কি যেন একটা ঝামেলা হবে। 5 মিনিট পর থেকে যা শুরু হলো, আসলে টোটাল নাইটটা খুব বাজে গেছে। এটা ছিল 5 মিনিট পর থেকে দেখলাম ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। আচ্ছা, এবার আমি কিছুটা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবং আমি রাসেল ভাই খেয়াল করেন, আমি শোয়ার আগে একবার ট্যাপ বন্ধ করে ঘুমিয়েছি, কারণ আমার মানে এই সাউন্ড গুলো কানে আসে এবং সবসময় এই জন্য আমার ঘুম ভেঙে যায়। এগুলো এই ব্যাপারে আমি সচেতন। আবার ট্যাপ গুলো বন্ধ করলাম। বন্ধ করার পরে দরজাটা ভালো করে নক করে, মানে কম্বলটা জাস্ট গায়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখলাম দরজাটা ধাম করে একটা শব্দ হলো। আচ্ছা, জোরে একটা শব্দ হলো, এবং আমি দরজা বন্ধ করলাম, এরপরে জোরে একটা শব্দ হলো। তার মানে আমি একদম মানে নিজের ভেতরে এমন একটা ভয় ঢুকে গেল যে আমার মানে শরীরটা টোটাল, শীতের দিন শরীর ঘাম দিয়ে গেল। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে দিলাম, এখন আর কোনো কিছু করার সাহস পাচ্ছি না। এরপর থেকে বিকট যে সাউন্ড আসা শুরু করলো। প্রথমে সাউন্ড গুলো নিজের মধ্যে নাচিং করে বসানোর চেষ্টা করলাম, যেগুলো বিড়ালের সাউন্ড, কুকুরের সাউন্ড, এগুলো। কিন্তু এরপর থেকে বিকট সাউন্ড আসা শুরু করলো। রাতটা খুবই বাজে কাটলো, এত বাজে কাটলো যে আমি আসলে কোনো দিকে তাকানোর সাহসই পাচ্ছিলাম না। এরপরে এইটা যদি রাতটাই যদি এরকম থাকতো তাহলে ভালোই হতো। সকালবেলা আমি মানে মোটামুটি দ্রুতই বের হওয়ার চেষ্টা করলাম, কারণ টার্গেট ছিল যে কুয়াকাটার দিকে একটু যাব। তো হোটেল বয়কে অনেক কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করলাম। হোটেল বয় যেটা বললো যে স্যার এটা আসলে বলা নিষেধ, আমি স্বীকার করছি আপনি এটা কাউকে বলবেন না। আমি ওকে কথার কাছে ফেলে দিলাম। ও বললো যে স্যার এখানে সপ্তাহখানেক আগে একটা লেডির লাশ পাওয়া গেছে। আচ্ছা, মানে এখন আর আমার মানে হাত পা চলছে না। তারপর আমি আগের প্রোগ্রাম অনুযায়ী কুয়াকাটার দিকে গেলাম। কুয়াকাটায় গিয়ে যে মানে প্রবলেম গুলো আমার মধ্যে হচ্ছে, আমার মনে হচ্ছে সমুদ্রের যত গভীরে আমি যেতে পারি আমার জন্য ভালো হবে। এবং আর মানে আরো একটা বিষয় হলো, আমি যেই ড্রেসটা পরে সেমিনার নিচ্ছিলাম, কালো প্যান্ট ছিল আর সাদা চেক শার্ট ছিল। ওই চেক শার্টটা আর কালো প্যান্টটা আমি আনতে পারিনি, তার কারণে বা ভয়ের কারণে আনতে পারিনি। এবং এরপরে আমি যখন ঢাকায় ফিরছিলাম লঞ্চে করে, আমার লঞ্চে উঠে মনে হচ্ছিল আমি একটা ঝাঁপ দিই, কেমন লাগে। মানে এই যে বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারছিলাম। আর যাকেই দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমার ওই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে ওই লোকের পেছনে পেছনে আমি যাই। এবং আমি এরপর 2 দিন পরে মোটামুটি যখন নিজেকে গুছিয়ে নিতে পারলাম, অফিসে আমার এক কলিগের সাথে গল্প করছিলাম। আমার এক কলিগ বলল যে পটুয়াখালীতে এরকম একটা হোটেল আছে, আমি সঙ্গত কারণ হোটেলের নামটা বলছি না, যে ওই হোটেলে যদি কোনো গেস্ট যায়, ওই গেস্টের আত্মহত্যা করার একটা প্রবণতা আসে।
আমি তখন তাকে এটা শেয়ার করলাম, এবং এটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন এটা স্টে করেছে। এবং আমি পরবর্তী ট্যুর ছিল রংপুরে গিয়ে আমার মনে হয়েছে যে আমার প্যান্ট আমার শার্ট পরে আরেক ভদ্রলোক যাচ্ছে, আমার মনে হচ্ছে ওনার পেছনে পেছনে আমি যাই, এবং 2-1 আমি এরকম করেছি। এবং এই জন্য দেখা গেল যে আমার সাথে এইটা আমার ওই কলিগ 2-1টা স্টাফকে টাচ দিয়ে দিয়েছে যে স্যারকে একটু নক করার চেষ্টা করো বা স্যারকে একটু ফলো করার চেষ্টা করো। মানে এইটা রাসেল ভাই আমার মধ্যে 15 থেকে 20 দিন ছিল এই বিষয়টা। আর এটা ভয়াবহ, মানে আপনার কোনো ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মনে হতো যে আপনার এই সময় মানে সুইসাইড করার যে একটা প্রবণতা, সেটা ইচ্ছা হতো যে? হ্যাঁ, আমার মনে হতো যে লাইফে তো অনেক কিছু পেয়ে গেছে, এখন আর পাওয়ার কিছু নেই। লঞ্চে আসার সময় মনে হয়েছিল যে একটা ঝাঁপ দেই না। এবং আপনার কি এর আগে কখনো মনে হয়েছে এটা ফার্স্ট টাইম আপনার মনে হলো? দিস ইজ ফার্স্ট টাইম। আচ্ছা, ওকে। এর আগে কখনোই এটা মনে হয় নাই, এবং এর আগে কোনো ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয় নাই কোনো কারণ ছাড়াই? না, এরকম কখনো হয় নাই। আর এর আগে ওই যে বললাম আমি ইন্টারেস্ট ফিল করতাম, আমার মনে হতো যে একটু দেখতে পারলে ভালো হতো, অশরীরী কিছু আছে কিনা, রাইট, এইগুলো দেখতে পারলে ভালো হতো। আর ওই ঘটনার পর থেকে 15 থেকে 20 দিন আমি এতটা স্ক্যাটার্ড ছিলাম যে আমার আসলে মনে হতো যে লাইফে আর কিছু পাওয়ার নাই, এখন একটু মানে ঝাঁপ দেই, লাভ দেই। এবং হচ্ছে গিয়ে আমরা যখন মানে বিভিন্ন গাড়িতে জার্নি করি, মনে হচ্ছে যে ওই ড্রাইভারের সামনে দিয়েও লাভ দেওয়ার একটা প্রবণতা চলে আসছে। এইটা ছিল আমার ঘটনা। লিসেনারদের ধন্যবাদ। দিনার, এবং আমরা তার ঘটনা দিয়ে শুরু করতে চাই। তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আসছেন, আমরা চলে যাচ্ছি তার